কিরে, তোরা দুই বোনে আজকেও দেরি করে উঠেছিস? দেখ, এখানে তোরা সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছিস বলে দিনের পর দিন মাথায় উঠে বসেছিস, কিন্তু আজকে আমি তোর বাবাকে বলেই দিয়েছি এবার তোদের বিয়েটা সেরে ফেলতে হবে। মা, তুমি বিয়ের কথা একদমই বলো না। আর হ্যাঁ, বিয়ে যদি করতেই হয় তাহলে কিন্তু আমি ধনী পরিবারের ছেলেকে বিয়ে করব, কারণ ওসব বাড়ির কাজ আমি একদমই করতে পারবো না। সারাদিন ধরে রান্না বান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, বাবারই বাবা, ওসব কাজ আমার দ্বারা হবে না। সীমা, তুই একদম ঠিক কথা বলেছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্বশুর বাড়িতে যাওয়া মানে সকাল সকাল উঠতে হবে, যেটা আমাদের দুজনের মধ্যে কেউই করতে পারবো না। কি বলিস, তুই কি পারবি সকাল সকাল উঠতে? না বাবা না, আমি ওসব কাজে একদমই নেই। সকাল সকাল আমার দ্বারা তো ওঠাই যাবে না। বেলা 10টার আগে আমার তো ঘুমই ভাঙে না, আর উঠতে উঠতে তো 11টা বেজেই যায়। হ্যাঁ, সেই জন্যই তো বলছি সীমা, যদি ধনী পরিবারে আমাদের বিয়ে হয় তাহলে আমরা দুই বোনই ভালো থাকবো, আর সেখানে অনেক কাজের মেয়েরাও থাকবে, আর আমাদের শ্বশুর বাড়িতে অনেক কাজের মেয়েরাও থাকবে। আমাদেরকে কোনো কিছুই করতে হবে না। তোরা এরকম ভাবেই স্বপ্ন দেখতে থাক। আমি তো ভাবছি তোদেরকে গরিব পরিবারেই বিয়ে দেব, কারণ ধনী পরিবারে গেলে তোরা আরো কুড়ে হয়ে যাবি, আর গরিব পরিবারে গেলে তোরা নিজেদের দায়িত্বটা বুঝে নিতে পারবি, আর সেটা দেখে আমি আর তোদের বাবা খুবই খুশি হব। বাবারে বাবা, আবার দায়িত্ব? দায়িত্ব ফায়িত্ব আমরাও তো নিতে পারবো না। বিয়ে যদি করতেই হয় আমি ধনী পরিবারের ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ একদম, আমিও তাই। আচ্ছা চল, কলেজে চল, দেরি হয়ে যাচ্ছে। এই মাটাও না সব সময় আমাদের বিয়ের কথা বলে বলে আমাদের মাথাটা গরম করে দেয়। মা, আমরা চললাম, তুমি থাকো রান্না বান্না নিয়ে। এই বলে সীমা এবং রিমা কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আসলে প্রিয়াশা দেবী তার দুই মেয়ে রিমা এবং সীমা ও তার স্বামী অজয় বাবুকে নিয়ে শহরে বাস করে। অজয় বাবু শহরের এক নামিদামি কোম্পানিতে চাকরি করে, সেখান থেকে সে ভালো টাকাই উপার্জন করে। বাবার কাছ থেকে টাকা নিয়ে তারা তাদের ইচ্ছা মতো টাকা ব্যয় করে। তাদের যখনই ইচ্ছা হয় তারা তখনই শপিং করতে চলে যায়। প্রিয়াশা দেবীও তাদের কখনোই বারণ করে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, এই সীমা, রিমা, তোদের দুই বোনের সঙ্গে আমার একটা কথা আছে। এই দেখ, তোদের বাবা আমাকে এই দুটো ফটো দিয়ে গেল। দেখ তো তোদের দুজনের কাকে পছন্দ। মা, এদের দুজনের মধ্যে কে বেশি ধনী সেটা বলো, আমি তাকেই পছন্দ করব। মা, আমি তো তোমাকে বললাম আমরা দুই বোনই ধনী পরিবারে বিয়ে করব, আর আমাদের বরেরা যেন ধনী হয়, সেটা কি তুমি বাবাকে বলেছ? তোরা কি কখনো মানুষ হবি না? এই একই কথা কতবার বলতে হবে? দেখ, ধনী গরিব বলে কিছু হয় না। জীবনে সুখী থাকার জন্য দরকার হচ্ছে ভালোবাসা এবং সুখ স্বাচ্ছন্দ্য। গরিব পরিবারে গেলে তোরা যে ভালোবাসা পাবি না, সুখে থাকতে পারবি না, এটা কিন্তু নয়। আর ধনী পরিবারে গেলেই যে তোরা ভালো থাকবি, সেটাও কোথাও লেখা নেই। বুঝেছিস তোরা? না, কোনোদিনও নয়। গরিব পরিবারে গেলে আমাকে সব কাজ করতে হবে, সকাল সকাল উঠে থালা বাসন মাজতে হবে। আর ধনী পরিবারে গেলে আমাকে কিছুই করতে হবে না। তাহলে তুমি বলো, ধনী পরিবারে গেলে বেশি খুশিতে থাকবো নাকি গরিব পরিবারে গেলে খুশিতে থাকবো? রিমা এবং সীমা যখন তাদের মাকে এসব কথা বলছিল, তখনই সেখানে তাদের বাবা অজয় বাবু চলে আসে। কি হচ্ছে এটা কি? আচ্ছা, তোমরা এত কিসের বাজার বসিয়েছো বলো তো? আর রিমা, সীমা, তোদের দুই বোনের কি হয়েছে বলতো? তোর এরকম কথাবার্তা কবে থেকে বলতে শিখেছিস? আমি তো জানতাম আমার মেয়েটা খুবই ভালো, ওদের আমি খুব ভালো শিক্ষা দিয়ে বড় করেছি, তাই ওরা এরকম কথা বলতেই পারে না। কিন্তু আজ নিজে কানে যেটা শুনলাম সেটা কি সত্যি? সেটাই তো হচ্ছে কথা। আমি এতদিন ধরে চুপ করেছিলাম, তোমাকে আমি কিছুই বলছিলাম না, কিন্তু আজকে যেহেতু তুমি শুনেই ফেলেছো, তাহলে পুরো ঘটনা তো তোমাকে বলতেই হবে। দেখো, তোমার দুই মেয়ে কি বলছে দেখো। এটা দুজনেই ধনী পরিবারের ছেলেকে বিয়ে করতে চাইছে, কিন্তু সেটা তো সবার ভাগ্যে লেখা থাকে না। যদি এদের ভাগ্যে এমনটা লেখা থাকতো তাহলে তো অনেক আগেই হয়ে যেত, তাই না? দেখ মা, আমি তোদেরকে একটা কথা বলছি। সীমা, আমি তোর জন্য সুমন নামের ছেলেটাকে পছন্দ করেছি। ছেলেটা খুব ভালো ছেলে, আর পরিবারও খুব ভালো। শুধু ওর মা ওর বাবা থাকে, অনেক ছোট পরিবার, তোকে বেশি কিছু কাজ করতেও হবে না। কি এবার তুই খুশি তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি রাজি। আচ্ছা রিমা, তুই এবার দেখ, আমি ছেলেটাকে তোর জন্য পছন্দ করেছি। এর নাম রাহুল। বাবার কথাতে সীমা এবং রিমা দুই বোনই কেউ না বলতে পারে না, তাই তারা বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয়। এই শুনেই অজয় বাবু ঘটক মশাইকে কথাবার্তায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে। একদিন পাত্রমশাই দুই পাত্রপক্ষের বাড়িতে ফোন করে তাদেরকে মেয়ে পক্ষের বাড়িতে আসার কথা জানিয়ে দেয়। দুই পাত্রপক্ষ একদিন একদিন করে সীমা এবং রিমাকে দেখে যায়।
পাত্র এবং পাত্রী একে অপরকে পছন্দ করে আর অজয় বাবু তার দুই মেয়ের বিয়ে একই দিনে ঠিক করে। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় আর দুই বোনের বিয়ের দিন চলে আসে। সীমার বিয়ে হয় সুমনের সঙ্গে আর রিমার বিয়ে হয় রাহুলের সঙ্গে। বিয়ের পর সুমন সীমাকে নিয়ে বাড়িতে চলে যায় আর অন্যদিকে রিমাকে নিয়ে রাহুল তার বাড়িতে চলে যায়। বাবারে বাবা, কত বড় ঘর! আমাকে তো একবারও বাবা বললো না যে রাহুল এত ধনী পরিবারের ছেলে। যাক বাবা, ভালোই হয়েছে, আমাকে তো আর কোনো কাজই করতে হবে না। এবার মনে হচ্ছে আমি এই বাড়ির রাজরানী হয়ে থাকবো। রিমা রাহুলের বাড়িতে ঢুকতেই মনে মনে এসব কথা ভাবতে শুরু করে দেয়। আর ওদিকে সীমা যখন সুমনের বাড়িতে যায় তখন সীমা তার শ্বশুর বাড়িটা ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এ মা, সুমনদের বাড়িটা এরকম ভাঙাচোরা কেন? দেখে তো মনে হচ্ছে এখানে এরা রান্না করে। হাঁড়ি কুড়ি সবকিছুই তো এখানে রাখা আছে। তাহলে কি আমাকেও এরকম জায়গায় রান্না করতে হবে, আবার এরকম কাঠ পাতা দিয়ে? হে উপরওয়ালা, এ আমি কোথায় এসে পড়লাম? কি ভাবছো বৌমা? এসো, ভেতরে এসো। দেখো, আজ থেকে আমাদের বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করবে, কেমন? আসলে আমাদের বাড়িটা একটু ছোট, তুমি তো সবই জানো। আর তোমার বাবা তো সবকিছু জেনে শুনেই তোমার বিয়ে দিয়েছে। আমার খোকাকে আমি খুব ভালোবাসি, কারণ ও আমার একমাত্র সন্তান। আর ও যখন বেশি টাকা ইনকাম করবে তখন আমি তোমার জন্য সবকিছু বানিয়ে দেব। তোমার আলাদা রুম, আলাদা রান্নাঘর, তখন আর কোনো কিছুর অসুবিধা হবে না তোমার। তাহলে মা, এখন আমি কোথায় আপনাদের জন্য প্রথম রান্না করব? আর আপনাদের বাড়িতে তো গ্যাস ওভেন কিছুই নেই, তাই না? ওসব নিতে গেলে তো এখন টাকার প্রয়োজন। খোকার কাছে এখন অত টাকা নেই, তাই জন্য আমি ওকে বারণ করেছি। আমি বলেছি এখন এসব কিছুর দরকার নেই। বৌমা বাড়িতে আসলে বৌমাও আমার মতো এখানে রান্না বান্না করে নিতে পারবে। আর তাছাড়া দেখো না, আমার এখানে তো কাঠ কয়লা অনেক কিছুই আছে। দেখো কত পাতা জড়ো করে রেখেছি, এগুলো দিয়েই আমার প্রত্যেকদিন রান্না হয়ে যায়। হে উপরওয়ালা, আমাকে এখন কাঠ পাতা এসব জ্বালিয়ে রান্না করতে হবে? আমি তো কখনো আমাদের রান্না করে গ্যাস ওভেনেও রান্না করিনি, আর এখানে এসে আমাকে এসব করতে হবে? বাবা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? সীমা এসব ভাবতে ভাবতে অনেক নার্ভাস হয়ে পড়ে। আর অন্যদিকে রিমা তার ধনী শ্বশুর বাড়ি থেকে খুশিতে মগ্ন হয়ে থাকে। বৌমা, আমি জানি তুমি এত বড় বাড়ি হয়তো আগে কখনোই দেখোনি। আসলে কি বলো তো, আমার খোকা তো বিজনেসম্যান। আমি যখন যা বলি খোকা আমাকে তাই নিয়ে এসে দেয়। আর এখন আমাদের বাড়িতেও কোনো অসুবিধা নেই। আর আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই। আর রান্নাঘরেরও কোনো অসুবিধা নেই। আর আমাদের রান্নাঘরটা দেখবি চলো, রান্নাঘরে যাবতীয় সমস্ত জিনিসপত্র রাখা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। এই বলে রিমার শাশুড়ি মা রিমাকে পুরো বাড়ি এবং রান্নাঘর ঘুরে ঘুরে দেখাতে থাকে। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন সকালে তাদের দুই বোনেরই প্রথম রান্না করার পালা ছিল। একদিকে ধনী বোন রিমা ধনী পরিবারের সুন্দর রান্নাঘরে খুবই ভালোভাবে আরাম করে খাবার রান্না করে। আর অন্যদিকে সীমা কাঠপাতা দিয়ে রান্না করার ফলে তার চোখ প্রচন্ড পরিমাণে জ্বলতে থাকে। রান্না করতে করতে তার উনুন বারে বারে নিভে যায়। সেই জন্য সীমা প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। তোর বাবা, আমার আর ভালো লাগে না। আমি কোথায় এসে পড়েছি? এভাবে কাঠপাতা দিয়ে কি রান্না করে যায়? জানি না ওদিকে রিমা কি করছে। এদিকে রিমা মনে মনে ভাবে, যাক বাবা, এতদিনে আমি একটা মনের মতো রান্নাঘর পেয়েছি। আমাদের রান্নাঘরটা তো খুব একটা ভালো ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির রান্নাঘরে সব রকমের সুযোগ সুবিধা আছে। হাতের কাছেই মশলাপাতি সবকিছু আছে। এবার তো আমার আর কোনো চিন্তাই নেই। আর ওদিকে মনে হয় সীমা গরিব ঘরের উনুনে রান্না করে করে মরছে। এভাবেই তাদের দুই বোনের একে অপরের প্রতি হিংসা চলে আসে। ধনী পরিবারের বৌমা রিমা প্রতিদিন সকলের জন্য সুস্বাদু খাবার রান্না করে, কারণ তার রান্নাঘরটা ছিল অনেক সুন্দর। তাই রিমা তার রান্নাঘরেই বেশি সময় কাটাতে পছন্দ করে। আর অন্যদিকে সীমা সবসময় প্রতিদিন একটা কথাই মনে মনে চিন্তা করে, কবে যে আমি এরকম রান্নাঘরের হাত থেকে মুক্তি পাবো কে জানে। আমার আর এভাবে রান্না করতে ভালো লাগে না। জ্বালানি হিসেবে এই পাতা কাঠকয়লা ব্যবহার করতে করতে আমার হাত দুটো কালো হয়ে যাচ্ছে। মায়ের বাড়িতে থাকলে আমি কতবার ফেসিয়াল করতাম, কতবার পার্লারে যেতাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে বুঝতে পারছি মা ঠিকই বলতো, শ্বশুর বাড়িতে গিয়ে আরাম করা কিছুই হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সীমা সহ্য করতে না পেরে
রিমাকে ফোন করে বলে, হ্যালো রিমা, কিরে তুই কেমন আছিস? তোকেও কি বাবা আমার মতো গরিব পরিবারে বিয়ে দিয়েছে? তাহলে মনে হয় আমাদের দুজনের ভাগ্যে একই জিনিস লেখা ছিল। আমাদের কিভাবে কাঠ পাতা দিয়ে রান্না করতে হচ্ছে। আগে আমরা বাড়িতে কত আরামে থাকতাম বলতো। তোর কি হয়েছে? তুই এরকম করে কেন বলছিস? আচ্ছা, তোকে মনে হচ্ছে তোর শ্বশুর বাড়িতে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে, মানে তোর শ্বশুর বাড়ি অনেক গরিব, তাই তো? তবে তুই আমার ব্যাপারে যেটা ভাবছিস সেটা কিন্তু একদমই নয়। রাহুল অনেক ধনী পরিবারের ছেলে, আর রাহুল তো বিজনেসম্যান। আমি যখন যা বলি তখনই রাহুল সেটা এনে দেয়। আর তুই আমাদের রান্নাঘরের কথা বলছিস, ওটা তো আমার অনেক পছন্দের। আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই সময় কাটাই। তাহলে তুই একটা কিছু উপায় বের কর না, যাতে আমার স্বামী একটু বেশি টাকা রোজগার করে আমাকে একটা ভালো সুন্দর রান্নাঘর তৈরি করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তোর কথা, তুই চিন্তা করিস না। আমি তো জামাইবাবুকে আজকেই বলবো। সত্যি? যাক, তোকে অনেক ধন্যবাদ রিমা। সত্যি বলছি, তুই যদি একবার আমার বাড়িতে আসিস তাহলে তুই আমার অবস্থাটা বুঝতে পারবি। আমি কিভাবে রান্না করি তুই যদি একবার দেখিস তাহলে তুইও কষ্ট পাবি। জানিস, আমাকে কাঠ পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়। আমার শ্বশুরবাড়িতে কোনো রান্নাঘর নেই, একটা ফাঁকা জায়গাতে রান্না করতে হয়। এমা, সত্যিই তো, তোর ভাগ্যে যে এরকম কষ্ট লেখা ছিল এটা তো আমি ভাবতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি তোর জন্য কিছু একটা ব্যবস্থা করে দেব। তো জামাইবাবু বাড়িতে ফিরুক, তারপর আমি তোকে ফোন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। এই বলে সীমা ফোন রেখে দেয়। সীমার মুখে তার দুঃখের কথা শুনে রিমাও মনে মনে কষ্ট পায়, কারণ তারা দুই বোন একে অপরকে খুবই ভালোবাসে। তাই তারা একে অপরের কষ্ট একদমই দেখতে পারে না। তাই রাহুল বাড়িতে আসলেই রিমা তার বরকে সীমার ব্যাপারে সবকিছু বলে। ঠিক আছে রিমা, তুমি চিন্তা করো না, আমার অফিসে অনেক কাজ আছে। আগে তো সুমনকে দেখতে হবে ও কোন কাজটা ভালো পারে, তাহলে আমি সেটাই ওকে দেখিয়ে দেবো আর বুঝিয়েও দেবো। আর আমার ম্যানেজারদের বলেও দেবো ওকে ভালো করে কাজগুলো শিখিয়ে দিতে। আর ও যেহেতু আমার আত্মীয়, তাই আমি ওকে একটু বেশি স্যালারিও দেবো, কোনো অসুবিধা নেই। সত্যি? যাক, আমি অনেক খুশি হয়েছি রাহুল, তুমি আমার কষ্টটা বুঝতে পারলে। কারণ সীমার জন্য আমার সত্যিই খুবই চিন্তা হচ্ছিল। কিছুদিনের মধ্যেই রাহুল সুমনকে একটা ভালো কাজে নিয়োগ করে আর তাকে সব কাজ ভালো মতো বুঝিয়ে দেয়। দিনের পর দিন সুমন রাহুলের অফিসে কাজ করতে থাকে, আর সুমন একের পর এক তাদের সাংসারিক সমস্ত দুঃখ কষ্ট দূর করতে থাকে। আর সেই সাথে সুমন টাকা রোজগার করে একটা ভালো রান্নাঘর সীমাকে তৈরি করে দেয়। সেই রান্নাঘর পেয়ে সীমা খুবই খুশি হয়। এখন আর রান্না করতে সীমার কোনো অসুবিধা হয় না। এভাবেই তারা দুই বোন হাসি খুশি জীবন কাটাতে থাকে।